রোহিত তার বাবা মায়ের সঙ্গে একতলা বাড়িতে বসবাস করে, আর সেখানে দুটো বেডরুম, একটা ডাইনিং রুম, কিচেন, বাথরুম ছিল। কিন্তু রোহিত যেই ঘরটাতে থাকতো সেই ঘরটা ছিল খুবই ছোট। সেই ছোট ঘরের মধ্যে ছিল রোহিতের একটা সিঙ্গেল বেড, ড্রেসিং টেবিল আর একটা ছোট জামা কাপড় রাখার আলমারি। আর কেবলমাত্র এই কয়েকটা জিনিস রাখার পর সেই ঘরে 2 পা হাঁটাচলা করার মতো কোনো জায়গা থাকে না। কিন্তু রোহিত যেহেতু সেই ঘরে একা থাকে, তাই রোহিতের সেরকম কোনো সমস্যা হয় না। কিন্তু অন্যদিকে রোহিতের বাবা মায়ের রুমটা ছিল অনেক বড়, তাই রোহিতের বিয়ের পর তার ছোট বেডরুম নিয়ে নানান রকমের সমস্যা দেখা দেয়। রোহিত, তোমার বেডরুমটা এত ছোট কেন? ও মাই গড, এটা কোনো বেডরুম নাকি কোনো বাইরের খোপ? এত ছোট বেডরুমে আমরা দুজনে কিভাবে থাকবো? আমি তোমার মায়ের রুমটা দেখেছি, তোমার মায়ের ঘরটা এই ঘরের থেকে প্রায় 5 গুণ বেশি বড়। কত বড়, একেবারে সুন্দর খোলামেলা ঘর। আর আমি তো বাপের বাড়ি থেকে খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, ফ্রিজ, সোফা আরো অনেক কিছু নিয়ে এসেছি। এখন আমি ওই ফার্নিচার গুলো কোথায় রাখবো বলো? তোমার মাথায় রাখবো? তোমরা আগে ভেবে রাখোনি কেন যে নতুন বৌমা বাপের বাড়ি থেকে আসবাবপত্রগুলো নিয়ে আসবে, সেগুলো কোথায় রাখা হবে? হ্যাঁ সত্যিই তো, আমি তো এই বিষয়টা ভেবে দেখিনি। তুমি তো বাপের বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে এসেছো, ওই জিনিসগুলো রাখার মতো তো আমার ঘরে একটু জায়গা নেই। এবার তাহলে কি হবে? আর আমার এই বেডটাও তো সিঙ্গেল খাট, তুমি বাপের বাড়ি থেকে যে ডবল বেডটা নিয়ে এসেছো সেই বেডটাও তো আমাদের ঘরে রাখতে হবে, তা না হলে আমরা দুজনে ঘুমাবো কিভাবে? এই শুনে পল্লবী তখনই তার শাশুড়ি মায়ের কাছে চলে যায়। মা, বলছি যে আপনি যে আমাকে থাকার ঘরটা দিয়েছেন, ওই ঘরটা তো খুব ছোট। আমি বাপের বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি, ওই জিনিসগুলো রাখার মতো আমার ঘরে কিছুতেই জায়গা হবে না। আমি এখন জিনিসগুলো কোথায় রাখবো? আপনি যদি আমার ঘরের সঙ্গে আপনার ঘরটা এক্সচেঞ্জ করতেন তাহলে খুব ভালো হয়, কারণ আপনার ঘরটা তো অনেক বড়। আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত জিনিসপত্র আপনার ঘরে খুব সুন্দর মতো রাখা যাবে। তোমার সাহস তো কম নয়, একদিনও হলো না তুমি এই বাড়িতে এসেছো আর আমার কাছ থেকে আমার ঘর ছিনিয়ে নিতে চাইছো। তুমি তোমার শাশুড়ি মায়ের উপর হিংসা করছো। হিংসা করার মতো কিছু নেই মা, বাড়িতে সবচেয়ে বড় আর সুন্দর ঘরটা কিন্তু ছেলে বৌমাকেই দেওয়া হয়। কিন্তু আপনি মা হয়ে যদি সবচেয়ে বড় ঘরটা দখল করে রাখেন, তাহলে আপনার ছেলে বৌমা শান্তি করে থাকবে কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমি বাপের বাড়ি থেকে যে আসবাবপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো রাখবো কোথায়? আপনাদের বাড়িতে তো মাত্র 2টোই ঘর। শোনো, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন থেকে আমি কিন্তু এই ঘরেই থাকা শুরু করেছি, তাই আমি নিজের ঘরটা কিছুতেই ছাড়তে পারবো না। আর আমার এরকম খোলামেলা ঘরে থাকতে ভালো লাগে, তাই আমি কিছুতেই তোমাকে এই রুমটা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি বাপের বাড়ি থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো আপনার ঘরে রেখে দিই, কারণ এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই। কি হলো রোহিত, তুমি কিছু বলো? এমন সময় রোহিত তার বউয়ের কথা শুনে বলে, হ্যাঁ মা, তুমি যখন রুম চেঞ্জ করতে চাইছো না কোনো অসুবিধা নেই, তাহলে পল্লবীর বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্রগুলো তোমার ঘরেই রেখে দাও। শুধু ডবল বেডের খাটটা আমাদের ঘরে রাখছি, আর বাকি সমস্ত জিনিস তোমার ঘরেই রেখে দিচ্ছি। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। আর পল্লবী দেবী তার ছেলের কথার উপর কিছু বলতে পারে না। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রোহিত পল্লবীর বাপের বাড়ি থেকে নিয়ে আসা বড় বড় আলমারি, শোকেস, সোফা, ড্রেসিং টেবিল ইত্যাদি মায়ের ঘরে রেখে দেয় আর নিজেদের ঘরে বড় ডাবল বেড খাটটা নিয়ে চলে যায়। কিন্তু সেই খাটটা রাখার পর পল্লবী এবং রোহিতের ঘরে জায়গা আরো বেশি কমে যায়। এ বাবা, এবার তো ঘরটা আরো ছোট হয়ে গেল, একজন মানুষ ঠিকঠাক মতো দাঁড়ানোর মতো জায়গা নেই। তুমি তোমার এই পুরানো ড্রেসিং টেবিলটা বাইরে বের করে দাও, কি আর করা যাবে, আমার ভাগ্যটাই খারাপ। ভেবেছিলাম বাপের বাড়ি থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো শ্বশুর বাড়িতে নিয়ে আসার পর আমি আমার ঘরটা একেবারে সুন্দর করে সাজাবো, কিন্তু আমার সেই আশায় একেবারে জল পড়ে গেল। তুমি যখন আমার বাপের বাড়িতে যাবে তখন আমার রুমটা দেখে তুমি একেবারে অবাক হয়ে যাবে, কারণ আমার রুমটাও কিন্তু তোমার মায়ের মতো অনেক বড়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর সেই ছোট ঘরে থাকতে সত্যি সত্যি পল্লবী এবং রোহিত দুজনেরই খুবই অসুবিধা হয়। বিশেষ করে সেই ছোট ঘরে থাকতে পল্লবীর নিজেকে ভীষণই বদ্ধ বলে মনে হয়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে চলে যায়, তখনই পল্লবীর মা তাকে ফোন করে। পল্লবী, তোর মাসির মেয়েরা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তোর সঙ্গে দেখা করতে চাইছে, তুই এসে ওদের সঙ্গে দেখা করে যা। বলছে অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি, সেই জন্যই তোর সাথে দেখা করতে এসেছে। কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য এখন তো আমার শ্বশুর বাড়িতে আসতে হবে মা, আমি তো এখন আর ওই বাড়িতে থাকি না, তুমি তো ওদেরকে আমাদের বাড়িতেই পাঠিয়ে দিতে পারতে। হ্যাঁ রে, সেটা করলেও তো হয়, এমনিতেও তোর শ্বশুর বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়,
তোর শ্বশুর বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরতে ওদের খুব সুবিধা হবে। আমি তাহলে ওদেরকে পাঠিয়ে দিই, কেমন? কিন্তু এমন সময় হঠাৎ করে পল্লবী যে খুবই ছোট ঘরে থাকে সেটা তার মাথায় আসে। না না, আমি আমার শ্বশুর বাড়িতে আমার মাসির মেয়েদেরকে ডাকতে পারবো না, কারণ ওরা যদি এসে দেখে আমি এরকম ছোট ঘরে থাকি আর আমার শাশুড়ি মা বড় ঘরে থাকে, তাহলে ওরা ভাববে আমার শাশুড়ি মা ভালো নয়, আর আমি হয়তো আমার শ্বশুর বাড়িতে খুবই কষ্টে থাকি। আমি বরং নিজেই আমার মায়ের বাড়িতে চলে যাই, তাহলে আর আমার মাসির মেয়েরা আমার বাড়িতে আসতে পারবে না। এমনই ভাবনা চিন্তা করার পর পল্লবী তার মাকে বলছি মা, থাক, ওদেরকে আমার শ্বশুর বাড়িতে পাঠাতে হবে না, আমি বরং বাড়িতে যাচ্ছি। এমনিতেও অনেকদিন তোমার সঙ্গে বাবার সঙ্গে দেখা হয়নি, সবাই এক জায়গায় হলে খুব ভালো লাগবে। আমি এখনই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কেমন? এই বলে পল্লবী তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় আর সে তৈরি হতে শুরু করে। কিন্তু সবার আগে পল্লবী সোজা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। আর তখন তার শাশুড়ি মা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর নাক ডেকে ঘুমাতে ব্যস্ত থাকে। তাই পল্লবী জোরে জোরে শাশুড়ি মায়ের ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করে। মা, তাড়াতাড়ি দরজাটা খুলুন। আরে শুনতে পাচ্ছেন? আমার খুব তাড়া আছে, দরজাটা খুলুন, খুব দরকার। মনে হচ্ছে ইচ্ছা করেই দরজা খুলছে না। আমার শাশুড়ি মাটা সত্যিই ভীষণ শয়তান। পল্লবী বারে বারে চিৎকার করলে শেষ পর্যন্ত তার শাশুড়ি মা মালবিকা দেবী দরজা খোলে। আরে কি হয়েছে? তুমি এরকম দুপুরবেলা আমার ঘুমটা নষ্ট করছো কেন? কি দরকার তোমার? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার খুব ঘুম পাচ্ছে। আপনাকে কিছু বলতে আসিনি আমি, আসলে আমি আজকে আমার মায়ের বাড়িতে যাচ্ছি, রাত্রিবেলাতে ফিরে আসবো। আপনার ঘরেই তো আমার সব জিনিসপত্র রাখা আছে, তাই আমি আমার আলমারি থেকে নিজের জন্য একটা সুন্দর শাড়ি নিতে এসেছি। যখন বাপের বাড়িতে যাবে ভেবেই রেখেছো, তাহলে আগে থেকে জিনিসপত্রগুলো আমার ঘরের বাইরে বের করে রাখুনি কেন? তুমি ইচ্ছা করে এগুলো করছো যাতে দুপুরবেলা আমার ঘুম নষ্ট হয়, তাই তো? আমার মা আমাকে এখনই ফোন করেছে, তাই এখনই আমার বাপের বাড়িতে যাওয়ার প্ল্যান হলো। আর আমি ইচ্ছা করে এসব করতে যাব কেন? আপনি যদি আমাকে এই বড় ঘরটাতে থাকতে দিতেন, তাহলে তো আপনি ওই ছোট ঘরে সারাদিন শান্তি করে ঘুমাতে পারতেন। ও, আমি তো ভুলেই গেছি, আমার রুমে তো আবার ড্রেসিং টেবিল নেই। আপনি শুয়ে থাকুন, আমি আপনার ঘর থেকে তৈরি হয়ে তারপর বাপের বাড়িতে যাব। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমি বরং ঘুমিয়ে পড়ছি। এই বলে মালবিকা দেবী আবার বেডের উপর শুয়ে পড়ে। কিন্তু শাশুড়ি মায়ের ঘরে ঢোকা মাত্রই পল্লবী আগে ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেয় আর আলমারি থেকে জোরে জোরে শব্দ করে শাড়ি বের করে। এমনকি ইচ্ছাকৃতভাবে সে জোরে জোরে নানান রকমের আওয়াজ করে, যাতে সে তার শাশুড়ি মায়ের ঘুম নষ্ট করে দিতে পারে। আর সত্যি সত্যি মালবিকা দেবী কিছুতেই ঘুমাতে পারে না। এভাবেই প্রায় 1 ঘন্টা ধরে শাশুড়ি মায়ের ঘরে দাঁড়িয়ে তৈরি হওয়ার পর পল্লবী নিজের মায়ের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে পল্লবী তার মাসির মেয়েদের সঙ্গে খুবই মজা করে। কিন্তু রাত্রিবেলা পল্লবী যখন বাড়িতে ফিরে যাবে তখন, দিদি, তোর মনে আছে বিয়ের আগে আমরা 5 বোনে কি সুন্দর একটা ঘরে একসঙ্গে ঘুমাতাম, আর আমরা সারা রাত ধরে জেগে জেগে গল্প করতাম, বিভিন্ন রকম খাবার রান্না করে খেতাম। পুরানো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। চল, আজকে আমরা 4 বোন তোর শ্বশুর বাড়িতে যাব। একটা দিনের জন্য জামাইবাবুকে অন্য ঘরে ঘুমাতে বলবি, আর আমরা 4 বোনে তোর সঙ্গে তোর ঘরে ঘুমিয়ে পড়বো। তাহলে সারা রাত আমরা মজা করতে পারবো। প্রিয়াঙ্কার সাথে সাথে তার বাকি বোনেরাও একই কথা বলতে শুরু করে। ফলে প্রিয়াঙ্কা চাইলেও তাদেরকে না করতে পারে না। সে বাধ্য হয়ে তার মাসির মেয়েদেরকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসে। কিন্তু মনে মনে পল্লবী নিজের ছোট ঘর নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করে। তাই শ্বশুর বাড়িতে ঢোকার পর পল্লবী তার বোনেদেরকে ডাইনিং রুমে বসতে দিয়ে বলে, তোরা এখানে বস, কেমন? আমি আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসি। তোরা আগে ওনার সঙ্গে ভালো করে কথা বলবি, তারপর আমি তোদেরকে আমার ঘরে নিয়ে যাব। এই বলে পল্লবী তার মাসির মেয়েদেরকে ডাইনিং রুমে বসিয়ে সোজা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। মা, শুনুন না, আমার মাসতুতো 4 বোন আমার সঙ্গে এসেছে। ওরা আজকে রাতটা আমাদের বাড়িতে থাকবে, কালকে সকালেই ওরা বাড়ি ফিরে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমার ওই ছোট্ট ঘরে আমি আমার বোনেদেরকে নিয়ে কিভাবে থাকবো? আপনি প্লিজ আজকে রাতটা ম্যানেজ করুন না। আজকের জন্য আপনার এই ঘরটা ছেড়ে দিন। আপনি আজকে আমাদের ঘরে শুয়ে পড়ুন, আমি আমার বোনেদেরকে নিয়ে এই বড় ঘরটাতে ঘুমাবো। তুমি তো ভীষণ সাংঘাতিক মেয়ে। ইচ্ছা করে তুমি তোমার বোনেদেরকে এই বাড়িতে নিয়ে এসেছো যাতে তুমি আমার ঘরটা দখল করতে পারো। আমি খুব ভালো করেই জানি, একবার যদি আমি এই ঘর থেকে বেরিয়ে যাই, তাহলে তুমি আমাকে এই ঘরে আর ঢুকতেই দেবে না। কারণ যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো, সেদিন থেকেই তুমি কিন্তু আমার এই পছন্দের ঘরের পেছনে পড়ে আছো। মা, আস্তে কথা বলুন, ওরা শুনতে পেলে খারাপ ভাববে। আপনার কি খারাপ লাগবে না?
ওরা যখন জানতে পারবে আপনি আমাকে ওরকম একটা ছোট ঘরে থাকতে দিয়েছেন আর নিজে এরকম বড় খোলামেলা ঘরে থাকছেন, ওরা এটা জানলে আপনার তো অপমানিত হওয়ার কথা। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি তোমার বোনেদেরকে এই বাড়িতে নিয়ে আসার আগে কেন ভাবোনি যে আমাদের বাড়িতে থাকার সমস্যা আছে? তুমি তোমার বোনেদেরকে ডাইনিং রুমে বিছানা পেতে দেবে, ওখানেই ওরা ঘুমিয়ে পড়বে। ঠিক এমন সময় তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে প্রিয়াঙ্কা এবং তার বাকি বোনেরা সেখানে ছুটে আসে আর তারা দরজার বাইরে দাঁড়িয়ে পল্লবী এবং তার শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলে। এমন সময় তাদের ভীষণই খারাপ লাগে আর তারা বুঝতে পারে শ্বশুরবাড়িতে পল্লবী খুবই কষ্ট করে দিন কাটায়। আর এমন সময় হঠাৎই প্রিয়াঙ্কার মাথায় খুব সুন্দর একটা আইডিয়া আসে, তাই সে তখনই পল্লবী এবং তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, আরে দিদি, তুই আমাকে আগে বলবি তো যে তুই শ্বশুর বাড়িতে এরকম কষ্ট করে থাকিস? তুই আগে বললেই তো তোর সমস্যা মিটে যেত। রাজারহাটে তোর বাবার যে 3 BHK ফ্ল্যাটটা আছে না, মেসোমশাই বলছিল ওই ফ্ল্যাটটা ভবিষ্যতে তোর নামে লিখে দেবে, কারণ তোর তো ভাই কিংবা দাদা বলে কেউ নেই। ভবিষ্যতে সবকিছু তুইই পাবি, কিন্তু আজকেই আমি মেসোমশাইকে বলবো ওই ফ্ল্যাটটা তোর নামে লিখে দিতে। জামাইবাবুকে নিয়ে তুই ওই ফ্ল্যাটে গিয়ে থাক, তাহলে তোকে আর কষ্ট করে ওরকম ছোট ঘরে থাকতে হবে না। প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে পল্লবীর শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায়, কারণ রোহিত ছিল তার একমাত্র সন্তান। আর ছেলে বৌমা বাড়ি থেকে চলে যাওয়া মানে মালবিকা দেবী এবং তার স্বামী পুরোপুরিভাবে একা হয়ে যাবে। তাই সে ভয়ের চোটে তখনই পল্লবীকে বলে, আরে না না, ওসব ফ্ল্যাটে থাকার কোনো দরকার নেই বৌমা। ফ্ল্যাটে থাকা কিন্তু খুবই কষ্টকর। নিজের বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে তো তফাৎ আছে। তুমি আজ থেকে আমার এই বড় ঘরটাতেই থাকবে, কেমন? আমি আর তোমার বাবা ওই ছোট ঘরটাতে থেকে যাব, আর আমরা খুব তাড়াতাড়ি উপরেও বড় বড় ঘর তৈরি করার ব্যবস্থা করব। তাহলে তোমার বাপের বাড়ি থেকে কেউ যদি আমাদের বাড়িতে ঘুরতে আসে তাদের থাকার কোনো সমস্যা হবে না। শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী খুবই খুশি হয়, আর তখনই মালবিকা দেবীর নিজের বড় ঘর ছেড়ে ছোট ঘরে থাকতে চলে যায়। এমন সময় পল্লবী তার বোনেদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়, কারণ শুধুমাত্র তাদের বুদ্ধির জোরে পল্লবী বড় ঘরে থাকার সুযোগ পায়। সেদিন থেকে পল্লবী শান্তি করে সেই বড় খোলামেলা ঘরে থাকতে শুরু করে, আর সে বাপের বাড়ি থেকে আরো অনেক জিনিসপত্র নিয়ে এসে সেই ঘরটা আরো সুন্দর করে সাজিয়ে তোলে। কিন্তু অন্যদিকে মালবিকা দেবী সেই ছোট ঘরে থাকতে গিয়ে বুঝতে পারি সেখানে থাকাটা সত্যি খুবই কষ্টকর ব্যাপার। তাই 2-1 মাসের মধ্যেই মালবিকা দেবী দোতলাতে দুটো বড় বড় ঘর তৈরি করে, আর সেও তার স্বামীর সঙ্গে উপরের বড় ঘরে থাকতে শুরু করে দেয়। আমি ভালো করেই জানি তোমরা আমাকে কেন হোস্টেলে পাঠিয়ে দিচ্ছ। তোমরা নিজেদের মেয়েকে একটুও বিশ্বাস করো না। একটা ছেলে আর একটা মেয়ে যে বন্ধু হতে পারে এটা তোমাদের মাথায় কিছুতেই ঢোকে না। আমাদের মাথায় আর কোনো কিছু ঢোকার দরকার নেই। তোকে তো বারণ করা হয়েছিল যে ওই লোফার ছেলেটার সঙ্গে বন্ধুত্ব না রাখতে। তুই আমাদের কোনো কথা শুনিসনি, তাই এখন আমরাও তোর কোনো কথা শুনতেই বাধ্য নই। ও মোটেই লোফার নয় বাবা, ও যথেষ্ট ভালো ছেলে। তোমরা ওকে চেনো না তাই এসব বলছো। আমাদের আর কাউকে চিনে লাভ নেই। তোর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় তোকে ভালো ফল করে ডাক্তারি পড়তে হবে। তোর এত বড় স্বপ্নটা তোর নিজের ভুলের কারণে মাঝপথে এসে ভেঙে যাক, এটা আমরা কখনোই চাই না, বুঝেছিস? প্রিয়াঙ্কা তাদের শহরের একটি ছেলের সাথে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়ে, যার কারণে তার পড়াশোনা প্রায় হচ্ছিল না বললেই চলে। আর সেই জন্যই তার বাবা মা তাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কা তার বন্ধু বান্ধবদের ছেড়ে কিছুতেই হোস্টেলে যেতে না চাইলেও তার বাবা মায়ের জেদের কাছে তাকে হার মানতে হয়। সেখানে গিয়ে বেশ কয়েকদিন প্রিয়াঙ্কা খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকে। দিনের পর দিন তার রেজাল্টেও উন্নতি হয়। কিন্তু হঠাৎই একদিন প্রিয়াঙ্কার তার পুরানো বন্ধু আয়ুষের কথা মনে পড়ায় সে তাকে ফোন করে। আয়ুষ প্রিয়াঙ্কার থেকে অনেক বড় ছিল। প্রিয়াঙ্কা ক্লাস 11-এ পড়লেও আয়ুষ তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। হ্যালো আয়ুষ দা, তুমি আমাকে চিনতে পারছো? আমি প্রিয়াঙ্কা। অনেকদিন তোমার সাথে কথা বলিনি, তাই আজকে ফোন করলাম। তুমি ভালো আছো তো? তোর সাথে তো কতদিন দেখা হয়নি। কোথায় তুই? তোকে ফোন করলেও সুইচ অফ বলে। এটা তুই কার নাম্বার থেকে ফোন করছিস? জানো আয়ুষ দা, আমার বাবা মা আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। আমি তো আর আমাদের শহরে থাকি না, তাই তোমার সাথে দেখা হয় না। এত দূরে থাকি তো, তাই কাউকে বলতেও পারি না আমার সাথে এসে দেখা করার কথা। তুই কোথায় আছিস বল? তোর হোস্টেল কোথায়? এই পৃথিবীর যে প্রান্তেই তুই থাক না কেন, সেখানেই আমি গিয়ে তোর সাথে দেখা করব। আমি তো শুধু সারাদিন তোর কথাই ভাবি, জানিস আমার খুব মন খারাপ হয়। সত্যি বলছো আয়ুষ দা?
তুমি কি আমার হোস্টেলে আসবে আমার সঙ্গে দেখা করতে? কয়েকদিন পরে আমাদের স্কুলে গরমের ছুটি পড়ছে, সবাই বাড়ি চলে যাবে। আমি ভাবছি এখানেই থেকে যাব, তাহলে ফাঁকায় ফাঁকায় তোমার সাথে দেখা করতে পারবো। এমন ভাবেই আরো বেশ কিছুক্ষণ গল্প করার পরে তারা দুজনেই ফোন রেখে নিজের নিজের কাজে চলে যায়। প্রিয়াঙ্কা তার স্কুলের গরমের ছুটির অপেক্ষা করতে থাকে আর মাঝে মাঝে সুযোগ পেলেই আয়ুষকে ফোন করে। কয়েকদিন পরে প্রিয়াঙ্কাদের স্কুলে গরমের ছুটি পড়ে যায়। গরমের ছুটিতে সবাই নিজের নিজের বাড়ি চলে গেলেও প্রিয়াঙ্কা আরো 2-1টি মেয়ে তাদের হোস্টেলেই থেকে যায় এবং ঠিক সময় মতো আয়ুষ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসে। প্রিয়াঙ্কার হোস্টেল যেখানে ছিল সেখানেই আয়ুষের মামার বাড়ি থাকার ফলে তারা প্রায় প্রত্যেক দিনই ঘুরতে যায় এবং অনেক সময় একসঙ্গে কাটায়। আমার না খুব মন খারাপ করছে জানো, কয়েকদিন পরেই তো আমাদের গরমের ছুটি শেষ হয়ে যাবে। এখন আবার আমি হোস্টেলের 4 দেওয়ালের গণ্ডিতে বন্দী হয়ে যাব, আর এমন ভাবে বের হতেও পারবো না, আর তোমার সাথে তো দেখাও করতে পারবো না। বলো, এসবের জন্য কেউ মন খারাপ করে? আমাদের শহর থেকে মাত্র 1 ঘন্টা দূরে তোর হোস্টেল। তুই আমাকে যখনই ডাকবি আমি তখনই চলে আসবো। তোর যে কোনো দরকারে যে কোনো অসুবিধায় তুই সবসময় আমাকে পাশে পাবি। এসব কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে যায়। প্রিয়াঙ্কার স্কুলের গরমের ছুটির শেষ কয়েকটা দিন সে রোজই আয়ুষের সঙ্গে দেখা করতে বাইরে বেরোতে থাকে। অনেক সময় পর্যন্ত সে বাইরে সময় কাটায়। এসব দেখে প্রিয়াঙ্কার রুমমেট সুস্মিতার ঠিক মনে হয় না। সে প্রিয়াঙ্কাকে ভালো উপদেশ দিলে প্রিয়াঙ্কা তাকেও নানান রকমের খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়। এমনই একদিন প্রিয়াঙ্কা বাইরে বেরোতে যাবে, এমন সময় সুস্মিতা তাকে বাধা দিয়ে বলে, তুই এভাবে যে ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, স্কুলের কেউ জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছিস? একদিন লুকিয়ে লুকিয়ে বেরোলি ঠিক আছে, কিন্তু তুই তো প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিস। তাতে তোর কি? তুই বেরোতে পারছিস না কিংবা তোর সাথে দেখা করতে কেউ আসছে না বলে কি তোর জেলেসি হচ্ছে? আমি তোর থেকে পড়াশোনাতেও ভালো, আর আমার লাইফে এত ভালো বন্ধু আছে, এসব দেখে খুব কষ্ট হচ্ছে তোর। কিসের ভালো বন্ধু শুনি? যদি সত্যিই ও তোর ভালো বন্ধু হতো তাহলে প্রত্যেকদিন তোকে এভাবে লুকিয়ে লুকিয়ে হোস্টেল থেকে বের হতে বলতো না। ভালো বন্ধুরা আমাদের ভালো চায়, যেমন আমি তোর ভালো চাইছি। তুই মোটেই আমার ভালো বন্ধু না। ভালো বন্ধু হলে আমাকে এভাবে আটকাতিস না, বরং আমাকে বেরিয়ে যেতে সাহায্য করতিস। তুই খুব ভুল করছিস প্রিয়াঙ্কা, এখনই সামলে যা, না হলে তুই ভবিষ্যতে অনেক বাজেভাবে ফেঁসে যাবি, তখন বুঝতে পারবি। আমাকে নিয়ে তোর এত না ভাবলেও চলবে, তুই নিজের পড়াশোনায় মন দে। বোধহয় তোর এই ব্যবহারের জন্য তোর কোনো ভালো বন্ধু হয়নি। পারলে পড়াশোনার সাথে নিজের ব্যবহারটাকে একটু ভালো কর, ভবিষ্যতে কাজে আসবে। এইভাবে সুস্মিতাকে নানান রকম অপমান করে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় এবং সারাদিন আয়ুষের সঙ্গে সময় কাটিয়ে সন্ধ্যাবেলা আবার লুকিয়ে লুকিয়ে হোস্টেলে ঢোকে। দেখতে দেখতে তাদের গরমের ছুটি শেষ হয়ে আসে। বাকি ছাত্রীরাও হোস্টেলে ফিরে আসে। যথারীতি তাদের স্কুলেরও ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু প্রিয়াঙ্কার খুব শরীর খারাপ হওয়ায় সে স্কুলে যেতে পারে না। পরের দিন আর কামাই করবে না বলে প্রিয়াঙ্কা কোনো রকমে স্কুলে চলে যায়। সেখানে গিয়ে ক্লাস চলাকালীনই সে মাথা ঘুরে পড়ে যায়। সে ক্লাস না করতে পেরে আবার হোস্টেলে ফিরে আসে। হোস্টেলের ফোন থেকে সে আয়ুষকে লুকিয়ে লুকিয়ে ফোন করে। হ্যালো আয়ুষদা, আমি অনেক বড় সমস্যায় পড়ে তোমাকে ফোন করেছি। আমার না খুব শরীর খারাপ করছে, 2 দিন ধরে শুধু বমি হচ্ছে আর খুব মাথা ঘুরছে। আমার খুব ভয় করছে, আমার না মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। তুমি তাড়াতাড়ি একবার এখানে চলে এসো। মজা পেয়ে গেছিস নাকি? তুই যখন তখন ডাকবে আমাকে তখনই সেখানে চলে যেতে হবে? আর তুই প্রেগনেন্ট নাকি তোর পেটে টিউমার আছে? তার জন্য আমি কি করব? এতই যখন তোর শরীর খারাপ নিজের বাবাকে ফোন কর না, আমাকে কেন ফোন করছিস? এসব তুমি কি বলছো আয়ুষদা? তুমি তো বলেছিলে আমার যে কোনো রকম দরকারি, যে কোনো রকম অসুবিধায় তুমি আসবে, আর তুমি নিজেও তো ভালো করে জানো আমার এই অসুবিধার কারণটা হলে তুমি। তাহলে এখন তুমি কেন আসতে চাইছো না? আমি কেন তোর অসুবিধার কারণ হতে যাবো শুনি? আমি কি বলেছিলাম আমাকে ফোন করে তোর হোস্টেলের অ্যাড্রেসটা দে? নাকি এটা বলেছিলাম যে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে আই? সব তুই নিজের ইচ্ছাতেই করেছিস। এখন নিজের প্রবলেমের বোঝা আমার ঘাড়ে চাপাবি না, আমার অনেক কাজ আছে। এসব তুমি কি বলছো? আমার কথাটা একবার শোনো। হ্যালো হ্যালো আয়ুষদা, হ্যালো। আয়ুষ প্রিয়াঙ্কার কোনো কথা না শুনে ফোন রেখে দেয়। এমনকি সে প্রিয়াঙ্কার ফোন নাম্বারটা ব্লক করে দেয়। প্রিয়াঙ্কা কি করবে বুঝে না পেয়ে সুস্মিতা তাকে জিজ্ঞাসা করলেও সে কিছু বলে না। প্রিয়াঙ্কা একদম চুপচাপ হয়ে যায়। পড়াশোনাতেও তার মন বসে না। আস্তে আস্তে তার শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। সে স্কুলে গেলে তাকে দেখে সবাই হাসাহাসি করে।
তুই কি খেয়ে এত মোটা হচ্ছিস বলতো? আমরা তো একই হোস্টেলে থাকি, একই খাবার খাই, তাহলে তোর পেটটা দিন দিন বেড়েই যাচ্ছে আর আমরা এরকম রোগা হয়ে যাচ্ছি কেন বলতো? কি রে প্রিয়াঙ্কা, তুই সত্যি করে বল, তুই কি প্রেগনেন্ট? কয়েকদিন আগে তো ক্লাস চলতে চলতে মাথা ঘুরে পড়ে গেলি, তারপরেও কয়েকদিন বমি হচ্ছিল বলে স্কুলে আসতে পারলি না। কি ব্যাপার বলতো? আমার কিন্তু ঠিক লাগছে না। কারোর কোনো কথার উত্তর না দিয়ে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার অবস্থা দেখে সুস্মিতা সন্দেহ হয়। সে প্রিয়াঙ্কাকে সবকিছু ভালো করে জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত তাকে সব বলে দেয়। আমি তোকে বারবার বলেছিলাম এরকম ভুল করিস না। কেউ সত্যিই তোর বন্ধু হলে তোকে এরকম ভুল করতে দিত না। আর দেখলি তো তোর সত্যিকারের বন্ধু কিভাবে তোকে বিপদে ফেলে চলে গেল। তুই নিজেই এখনো ক্লাস 11 থেকে 12-এ উঠতে পারলি না, আর তুই একটা বাচ্চা মানুষ করতে পারবি? তুই তোর বাবা মাকে বলে দে। আমি আমার বাবা মাকে বলে দিলে বাবা মা আমাকে মেরে ফেলবে, আর তার থেকেও বড় কথা, যদি লোকজন জানাজানি হয়ে যায় আমার তো ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না রে সুস্মিতা। তুই এক কাজ কর, তুই অ্যাবর্শন করিয়ে নে, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। তুই কি পাগল হয়ে গেছিস? এই ছোট্ট বাচ্চাটার কি দোষ বল? শুধু শুধু ওকে মেরে আমি কোনোদিনও খুশি হতে পারবো না। ডাক্তারদের প্রথম উদ্দেশ্য হয় তাদের রোগীর প্রাণ বাঁচানো, আর আমি ডাক্তার হওয়ার আগেই একটা প্রাণকে শেষ করে দেব? প্রিয়াঙ্কা আর সুস্মিতা নানান রকমের কথা আলোচনা করতে থাকে। সুস্মিতা তার বান্ধবীকে সাহায্য করার জন্য আর কি করবে ভেবে না পেয়ে সে তাদের ক্লাস টিচার সুপর্ণা ম্যাডামকে সবকিছু জানিয়ে দেয়। সুপর্ণা ম্যাডাম সুস্মিতার কথা শুনে আকাশ থেকে পড়ে। সে আর সময় নষ্ট না করে প্রিয়াঙ্কাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সমস্ত ঘটনা সুপর্ণা ম্যাডাম সবার থেকে আড়াল করে রাখে। ডাক্তারের কাছে তো নিয়ে এলেন ম্যাডাম, তবে আমি কিন্তু অ্যাবর্শন করব না। আর কয়েকদিন পর থেকেই তো সবাই বুঝতে পেরে যাবে যে আমার পেটে একটা বাচ্চা আছে, তখন আমার হোস্টেলে থাকাও দুষ্কর হয়ে যাবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। এটুকু বয়সে এরকম একটা কাজ করে তুমি অনেক ভুল করেছো, সেটা তো বুঝতে পারছো। তুমি যদি এখন বাচ্চাটাকে রাখতে চাও তাহলে তোমার ভবিষ্যতের কি হবে ভেবেছো? তোমার বাবা মা জানতে পারলে তারা তোমার কি হাল করবে সেটাও কি তুমি একবারও ভেবে দেখেছো? আপনি কিছু একটা ব্যবস্থা করুন না ম্যাডাম, যাতে বাচ্চাটাকে মেরে ফেলতে না হয়। ওর কি দোষ বলুন? ওকে আপনি নিজের কাছে রাখবেন? আমাদের স্কুলেতে সবাই আলোচনা করে যে আপনার অনেকদিন হলো বিয়ে হয়েছে কিন্তু কোনো বেবি হয়নি। আপনি এই বাচ্চাটাকে নেবেন? সুপর্ণা ম্যাডামের শারীরিক অসুস্থতার কারণে সে কখনোই মা হতে পারবে না। তাই বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরেও তার কোল এখনো খালি ছিল। এমন একটা অবস্থায় প্রিয়াঙ্কার কাছ থেকে এরকম প্রস্তাব পেয়ে সুপর্ণা ম্যাডাম খুবই খুশি হয়ে যায়। সে প্রিয়াঙ্কার প্রস্তাবে রাজি হয়ে যায় এই ভেবে প্রিয়াঙ্কার বাচ্চাটাকেও মেরে ফেলতে হবে না, আর ভবিষ্যতে বাচ্চাটাকে মানুষ করার জন্য প্রিয়াঙ্কাকেও নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিতে হবে না। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি সত্যিই ভেবে পাচ্ছিলাম না আমি এই বাচ্চাটাকে নিজের কাছে কিভাবে রাখবো, কিন্তু এখনো একটা সমস্যা থেকেই গেছে। কয়েকদিন পর থেকেই সবাই বুঝতে পারবে যে আমার পেটে বাচ্চা আছে, তখন আমি কিভাবে সবার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রাখবো? স্কুলে সবাই জেনে গেলে আমার বাবা মাও তো ঘটনাটা জেনে যাবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি কোনো রকমের ব্যবস্থা করে তোমাকে এই কয়েকটা মাস যদি আমার বাড়িতে রাখতে পারি। আমার কাছে থাকলে আমি তোমাকে পড়াতেও পারবো, আর স্কুলে কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু তুমি সুস্মিতার কাছ থেকে জেনে নিতে পারবে। এই বলে সুপর্ণা ম্যাডাম প্রিয়াঙ্কাকে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে তার বাড়িতে এনে রাখে। সুপর্ণা ম্যাডাম নিজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে স্পেশাল পারমিশন করিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে রাখার ব্যবস্থা করে। না স্যার, ও আগামী কয়েকদিন স্কুলে আসতে পারবে না, ওর শরীর ভালো নেই। বাবা মাকে ছেড়ে এত দূরে মেয়েটা এখানে থাকে, আমি চাই না আমি থাকতে ওর কোনো রকমের অসুবিধা হোক। ও যথেষ্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমার কাছে থাকলে আমি পড়াতেও পারবো। ওর যখন এতই শরীর খারাপ তাহলে ওর বাড়ির লোককে ফোন করে জানাও যেন ওকে এসে নিয়ে যায়। ও বাড়িতে জানাতে চায় না স্যার, ও বলেছে ওর বাবা মা খুব রাগী। ও যদি শরীর খারাপের কথা বলে বাড়ি যেতে চায় তাহলে ওর বাবা মা ভাববে ও হয়তো মিথ্যা কথা বলছে, তাই আমি ওকে আমার কাছেই রাখতে চাইছি। সুপর্ণা ম্যাডামের কথা শুনে প্রিন্সিপাল স্যার রাজি হয়ে যায়। প্রিয়াঙ্কা সুপর্ণা ম্যাডামের বাড়িতেই থাকতে শুরু করে। সুপর্ণা ম্যাডাম প্রিয়াঙ্কার সব রকমের খেয়াল রাখে, এমনকি তাকে 7 মাসের সাধও দেয়। বেশ কয়েক মাস পরে প্রিয়াঙ্কার একটি ছোট্ট ফুটফুটে মেয়ে হয়। প্রিয়াঙ্কা সেই মেয়েটিকে সুপর্ণা ম্যাডামের কাছে দিয়ে আবার হোস্টেলে ফিরে আসে এবং নিজের পড়াশোনাতে মন দেয়।
বেশ কিছুদিন পর তাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোলে প্রিয়াঙ্কা অনেক ভালো নম্বর পেয়ে পাশ করে।